সুনামগঞ্জের দিরায়ে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত, 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক 4। নির্বাচন কার্যালয়ে অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে কয়েক জেলায় দুদকের একযোগে অভিযান, ভোটার আইডি তৈরি ও স্থানান্তরে অতিরিক্ত অর্থ লেনদেনের প্রমাণ। সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয়, এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। কুমিল্লায় 16 ফুট প্রস্থের মৃত খালে 72 ফুট ব্রিজ, আদালতের স্থগিত আদেশেও থামেনি নির্মাণ কাজ, সরকারি অর্থ অপচয়ের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে। যত বড় খাল এর চেয়ে 3 গুণ ব্রিজ হচ্ছে আমাদের এখানে, তো আমাদের এত বড় ব্রিজের কোনো প্রয়োজন নাই। 16 ফিট খালের উপরে 2 কোটি টাকা ব্যয় ব্রিজ কি কারণে করতেছে এটা একমাত্র ইঞ্জিনিয়ার সাহেবরাই জানে। লালমনিরহাটে বেহাল আঞ্চলিক সড়কে জনদুর্ভোগ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দীর্ঘদিন সংস্কার না করায় ক্ষুব্ধ যাতায়াতকারীরা। আমাদের এই রাস্তাটা অতিরিক্ত ভাঙা, ডেলি দিনে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ উল্টি পড়ে, ঠ্যাং ভাঙে। এখানে রাস্তার কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো লোকেই দেখতেছে না। 1-1.5 হাত ঠিক করে করতে হয়ে আছে, আমরা মানুষ সাধারণ চলতে পারতেছি না। গাজীপুরে হাটে বাজারে ভরপুর কাঁঠালের বেচাকেনা, ব্যবসায়ীদের ভিড়, হচ্ছে রপ্তানিও, 12 মাসি উৎপাদন সহ সংরক্ষণের চেষ্টা। আমাদের কাঁঠাল সারা বাংলাদেশের লাগে বিখ্যাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এদিকে আমরা সাপ্লাই মাল বিক্রি করি। জেলা মার্কেটিং বিভাগ গবেষণা আমরা কিন্তু কাঁঠাল প্রক্রিয়াজাতকরণের উপর কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সুনামগঞ্জের দিরায়ে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছে, উদ্ধার করা হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট সহ বিভিন্ন সরঞ্জাম। যুবলীগ ও বিএনপি নেতার অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ও অস্ত্রের মহড়ার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলেও জানানো হয়েছে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে। সুনামগঞ্জের দিরায়ের কুলঞ্জ ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের সাথে বিরোধ ইউনিয়ন বিএনপি সভাপতি আতিকুর রহমানের। গত শুক্রবার দুপক্ষের গোলাগুলিতে আহত হন একজন। সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী শুক্রবারের সংঘর্ষ ছাড়াও একরার ও তার অনুসারীরা প্রায়ই এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সন্ত্রাসীদের ধরতে রোববার হাতিয়া গ্রামে অভিযান শুরু করে। এ সময় একরার বাহিনীর সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়, পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া যায়, তবে কার গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানানো হয় সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে। পরে যৌথ বাহিনী এলাকায় তল্লাশি চালিয়ে 4 জনকে আটক করে। উদ্ধার করা হয় 5টি আগ্নেয়াস্ত্র, বুলেট, 6টি বুলেট প্রুফ জ্যাকেট, রামদা সহ বিভিন্ন সরঞ্জাম। এদিকে আতিকুর রহমান নিজেকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উল্লেখ করে বলেছেন, যুবলীগ নেতা একরার সমর্থকদের সাথে এলাকায় সংঘর্ষের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তার সন্ত্রাসের কারণে আমরা এই যে গ্রামবাসী তার বিপক্ষে দাঁড়াইছে এবং গ্রাম, এটা ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, এটা গ্রামবাসীর ঝগড়া এবং দলীয় কোনো ঝগড়া নাই, কোনো মানুষের সাথে ঝগড়া নাই। গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তির নাম আবু সাইদ, তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, দিরায়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন, যারা আটককৃত তাদেরকে কোথায় রাখা হয়েছে, বিস্তারিত জানতে চাই। দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়ন একটি দাঙ্গাপ্রবণ এলাকা। এর আগেও বেশ কয়েকবার এই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যখনই সংঘর্ষের ঘটনা ঘটেছে তখনই আগ্নেয়াস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে। ঠিক এমনই গত 20 জুন দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন একরার এবং তিনি এবং তার সহযোগীরা অস্ত্রের একটি মহড়া করেন। তো এমন খবর, এমন ভিডিও চাউর হওয়ার পরে সেনাবাহিনী সেই গ্রামে গতকালকে অভিযান চালায়। বিকেলে তারা যখন অভিযান চালায় তখন
সন্ধ্যার দিকে তাদেরকে লক্ষ্য করে অন্য দিক থেকে অস্ত্রধারী কিছু মানুষ সেনাবাহিনীর উপর গুলি বর্ষণ করে। তো সেনাবাহিনী আত্মরক্ষার্থে গুলি বর্ষণ করে, সেখানে একজন নিহতের খবর পাওয়া গেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি নির্মাণ শ্রমিক। কার গুলিতে মারা গেছে সেটি এখনো নিশ্চিত না হলেও তার মরদেহ হাসপাতালে আছে। এবং এই ঘটনার পর সারা রাত ধরে সেনাবাহিনী সেই গ্রাম এবং পার্শ্ববর্তী যে গ্রাম জগন্নাথপুর উপজেলার সেখানে অভিযান চালিয়ে 4 জনকে আটক করেছে এবং 5টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। আটককৃত 4 জন এখন জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরের দিকে তাদেরকে হস্তান্তর করা হয়। আমি জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, উনি বলেছেন সেনাবাহিনী তাদেরকে আটকের পর থানায় হস্তান্তর করেছে এবং তারা আজকে যে দিনব্যাপী আইনি যে কার্যক্রম আছে তাদের বিরুদ্ধে মামলা হবে। মামলা হওয়ার পরে যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেই আইনি প্রক্রিয়া শেষ করে আগামীকালকে তাদেরকে আদালতে তোলা হবে। তো এখন আমি যে ওই এলাকার হাতিয়া গ্রামের স্থানীয় মানুষের সাথে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং গ্রামের পরিস্থিতি স্বাভাবিক আছে। সোহান, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে এই ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাবেক সিইসিকে হেনস্থার ঘটনায় সরকারের নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাড়ি থেকে রোববার গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তার আগে সেখানে মব সৃষ্টি ও হেনস্থার পরিবেশ সৃষ্টি করে একদল লোক। সোমবার সকালে গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের হেনস্থার বিষয়ে। জানান নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সচিবালয়ে আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার। জানান জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে। সরকার মব সংস্কৃতি বন্ধের চেষ্টা করছে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জেলা নির্বাচন অফিসগুলোতে অতিরিক্ত অর্থ লেনদেন ও সেবা গ্রহীতাদের হয়রানির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে রাজশাহী, পাবনা, ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে কয়েকটি জেলায় সকাল থেকে একযোগে অভিযান চালায় দুদক। অভিযোগ ছিল নতুন ভোটার আইডি তৈরি, ভোটার স্থানান্তর সহ বিভিন্ন কাজে আঞ্চলিক নির্বাচন অফিসে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে দুদক। রাজশাহী নির্বাচন অফিসে তদন্তে গিয়ে দুর্নীতির প্রমাণও মিলেছে। দুদক জানায় আউটসোর্সিংয়ে যারা কাজ করে তারা নগদ টাকা নিয়ে কাজ করছে, এমন 2টি অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। সেবা নিতে আসা ভুক্তভোগীদের কাছ থেকে 230 টাকা করে নেওয়া হয়, যদিও অভিযোগ অস্বীকার করেছে আউটসোর্সিং কর্মকর্তারা। নতুন এনআইডি করা, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর এগুলোতে অনিয়ম হয়, সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয়। এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অনলাইনে সেবা পেতে হয়রানির অভিযোগ পাবনাতেও। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের আভিযানিক দল, সেখানেও মিলেছে সত্যতা। অধিকাংশ সেবা প্রার্থীগণ বলেছে যে এখানে তারা সেবা পেয়েছে। তার মধ্যে একজন সেবা প্রার্থী তিনি আমাদেরকে বলেছে যে যখন অনলাইনে আবেদন করা হয় এই আবেদনগুলো দীর্ঘ সময় পেন্ডিং থাকে।
সেবাগ্রহীতাদের ভোগান্তি ও অনৈতিক লেনদেন তদন্তে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কার্যালয়েও অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। দুদকের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা। মিলেছে অভিযোগের সত্যতাও। কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির প্রাথমিক সত্যতা পেয়েছি এবং এই সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র আমরা এখান থেকে সরবরাহ করতেছি। জামালপুরে জেলা নির্বাচন কার্যালয়েও হয় দুদকের অভিযান। ভোটার কার্ডের বিভিন্ন কাজে হয়রানি সহ ছিল বেশ কিছু অভিযোগ। কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা। এনআইডি কার্ডের অন্তর্ভুক্তকরণ, এনআইডি কার্ড সংশোধন, এনআইডি কার্ড স্থানান্তর, এই সংক্রান্ত যারা সেবাগ্রহীতা আসেন তাদেরকে হয়রানি করা হয়। এছাড়া বরিশাল, দিনাজপুর, পটুয়াখালী সহ বিভিন্ন জেলার নির্বাচন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে কিছু অফিসে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শরীয়তপুরের কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট ওভার ব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে ব্রিজের কিছু অংশ। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, সকালে নড়িয়ার পদ্মা নদী থেকে কীর্তিনাশা হয়ে শরীয়তপুর সদরে যাচ্ছিল বাল্কহেডটি। পথে কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট ওভার ব্রিজের পিলারে ধাক্কা লাগে। এ সময় ওভারব্রিজের বেশ কিছু অংশ বাল্কহেডের উপর আঁচড়ে পড়ে। পরবর্তীতে ব্রিজের ভাঙা অংশ নিয়ে কিছু দূর যাওয়ার পর ডুবে যায় বাল্কহেডটি। এর আগে গত বছরের 2 অক্টোবর একই ফুট ওভার ব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ে অর্ধেক অংশ। এলজিডি ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটি অপসারণ না করায় এমন ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। এদিকে কুমিল্লায় এলজিইডি কর্তৃক 16 ফুট মৃত খালে 72 ফুট লম্বা ব্রিজ নির্মাণে সরকারি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। আদালতের স্থগিত আদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় নির্বাহী প্রকৌশলীকে নোটিশও দেওয়া হয়েছে এ বিষয়ে। এদিকে খাল পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ এখন চরমে। কুমিল্লার দাউদকান্দির এই দরজখোলা খালটি অনেক দিন ধরেই মৃতপ্রায়। খালের প্রস্থ মাত্র 16 ফুট। এর উপর নির্মাণ করা হচ্ছে 72 ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ। খালে পানি প্রবাহ না থাকলেও যার উচ্চতা প্রায় 14 ফুট। আর এই নির্মাণযজ্ঞে সরকারের ব্যয় হচ্ছে 2 কোটি টাকার মতো। অথচ ব্রিজ নির্মাণ কাজ শেষ করতে যে পরিমাণ জমি দরকার তাও অধিগ্রহণ করা নেই সরকারি হিসেবে। খাল পারাপারে নেই বিকল্প কোনো ব্যবস্থা। ব্রিজের এক পাশেও নেই পাকা সড়ক, ফলে চলাচল নেই ভারী যানবাহনের। স্থানীয়দের প্রশ্ন, যেখানে একটি কালভার্ট তৈরি করলেই সমস্যার সমাধান হতো, সেখানে কেন এত বড় ব্রিজ নির্মাণ? যত বড় খাল, এর চেয়ে 3 গুণ ব্রিজ হচ্ছে আমাদের এখানে। তো আমাদের এত বড় ব্রিজের কোনো প্রয়োজন নাই। এনে তো কোনো বিকল্প রাস্তা নাই যে আমরা ব্রিজের সাইডে দা কোনো দিক দিয়ে আমু যাবো। এটা রুগী নিলেও কষ্ট পায়, এটা মানুষ মরে গেলেও কষ্ট পায়, ফোলা হয় যাইতে না স্কুলও। সরকারি টাকা অপচয় রোধে স্থানীয় এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। পরে নির্মাণ কাজে স্থগিতাদেশ দেন আদালত। তবুও নির্মাণ কাজ চলমান থাকায় 24 এপ্রিল আদালত অবমাননার নোটিশ দেয়া হয় এলজিআরডি নির্বাহী কর্মকর্তাকে। তবু থামানো যাচ্ছে না কাজ। দুর্নীতির পুরা একটা আখড়া ব্যবস্থা কইরাই এই ব্রিজ 16 ফিট খালের উপরে 2 কোটি টাকা ব্যয় ব্রিজ কি কারণে করতেছে, এটা একমাত্র ইঞ্জিনিয়ার সাহেবরাই জানে। এদিকে এত ছোট খালে বিপুল ব্যয়ের ব্রিজ নির্মাণের দায় নিতেও নারাজ উপজেলা আর নির্বাহী প্রকৌশলী। মরা খালের উপর ব্রিজ করা হচ্ছে, এই বিষয়টা মূলত ডিপেন্ড করে আমাদের সদর দপ্তর থেকে ডিজাইন ইউনিট ব্রিজটি ডিজাইন করে এবং তার পূর্বে সয়েল টেস্ট এবং টপো সার্ভে করা হয়। বিভিন্ন জায়গাতে আমাদের বিরুদ্ধে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অভিযোগ করে যে আমরা ওদের চ্যানেলকে নেরো করে ফেলি, রেস্ট্রিক্ট করে ফেলি। তার কারণ হচ্ছে কি, যে ওনারা যেটা বলে, যেমন ওনাদের জন্য আমাদের ব্রিজ অনেক জায়গাতে অনেক বড় করতে হয়। ঘূর্ণিঝড় আম্পান প্রকল্পের আওতায় 2023 সালের 10 মে শুরু করা হয় ব্রিজের কাজ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। লালমনিরহাট জেলার দুরাকাটি থেকে বামুনের বাসা সড়ক যেন জনভোগান্তির আরেক নাম। খানাখন্দে ভরা এই সড়কে দৈনন্দিন চলাচলে হয়ে উঠেছে কষ্টসাধ্য। কিন্তু জেলার গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মেরামতে নেওয়া হয়নি কার্যকরী কোনো পদক্ষেপ। লালমনিরহাট সদরের দুরাকাটি থেকে আদিতমারির বামুনের বাসা পর্যন্ত 12 কিলোমিটারের এই সড়কটি জেলার অন্যতম ব্যস্ত সড়ক। নিয়মিত এই পথে চলাচল করেন বিভিন্ন উপজেলার কয়েক লাখ মানুষ।
খানাখন্দ, পিচ উঠে যাওয়া আর বছরের পর বছর ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেল সহ নানা যানবাহন। আমাদের এই রাস্তাটা অতিরিক্ত ভাঙা, ডেলি দিনে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ উল্টি পড়ে, ঠ্যাং ভাঙে, মাথা ফাটে। ঠিক আছে, রাস্তা ঠিক করবে স্যার, ঠিক করে না। বড় বড় গাড়ি চলে এই রাস্তা, বড় বড় ট্রাক চলে, আর আমরা তো ছোট ভ্যানালার ঘর তো পাত্তাই পাই না। যে অবস্থা আমাগুলোর খালি অ্যাক্সিডেন্টে হয়। কত বিশৃঙ্খলা অবস্থা, এইখানে রাস্তার কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো লোকেই দেখতেছে না। ভোট আসে আর কয় যে রাস্তা ঠিক করবো, এবার ভোট দেন। বারবার সংশ্লিষ্ট দপ্তরে কড়া নেড়েছেন স্থানীয় প্রতিনিধিরা। এলজিইডি জানিয়েছে সড়কটি আরটিইপি ফলো আপ প্রকল্পের অন্তর্ভুক্ত, যার অনুমোদন মেলেনি এখনো। রাস্তাতে 100 মিটার 150 মিটার পর পর 1-1.5 হাত ফিট করে গর্ত হয়ে আছে। আমরা মানুষ সাধারণ চলতে পারতেছি না। এই বিষয় নিয়ে আমাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ কয়েকটা আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস দেওয়াটা কিন্তু শেষ, কিন্তু আমাদের আসলে বাস্তবায়ন সেটা আমরা দেখতেছি না। আগামী আমাদের অর্থ বছরে আমাদের মেরামত প্রকল্প, মেরামত যে আমাদের স্কিম গ্রহণ করা হবে, কিছু অংশ আমরা একবারেই মেরামতে, যেহেতু ফান্ড কম, আমরা কিছু অংশ আমরা রিপেয়ারের জন্য নিব এই রাস্তাটা। বাকি অংশটা আমাদের আরটিআইপি প্রকল্পটা পাস হওয়া মাত্রই আমরা ওটা ব্যবস্থা গ্রহণ করব। জনদুর্ভোগ কমাতে প্রকল্পটি যেন দ্রুত অনুমোদন পায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিতকরণ এবং পরিচালক ডাক্তার মাসুদের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে হাসপাতালের সামনে কর্মসূচির আয়োজন করে কুমিল্লা বাঁচাও মঞ্চ। প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদের দুর্নীতির কারণে রোগীরা কোনো সেবা পাচ্ছে না। মানববন্ধন থেকে অবিলম্বে তার পদত্যাগ দাবি করা হয়। এ সময় কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোতালেব চৌধুরী সহ অন্যরা বক্তব্য দেন। বিভিন্ন সময়ে যখন এখানে রোগী আসে, দেখতে পাই অমুক মেশিন নষ্ট, অমুক জায়গায় সিট নাই, অমুকটা নাই, তমুকটা নাই, ওষুধ নাই, পথ্য নাই, এটা নাই, সেটা নাই, নাই বলতে সবকিছুই নাই। তিনি দুর্নীতির মাধ্যমে এগুলি খেয়ে ফেলেছেন। নাটোরের লালপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে থানায় ডায়েরি হয়েছে। সকালে নবজাতকের মা জাহানারা খাতুন বাদী হয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতাল মালিকের বিরুদ্ধে ডায়েরি করেন। তিনি জানান, 19 জুন বিকেলে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাতে প্রসব ব্যথা উঠলে চিকিৎসক ছাড়াই সন্তান প্রসব করান নার্স ও আয়া। পরে নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়। সেখানেই পরদিন মারা যায় নবজাতক। পরে ভুক্তভোগী স্বজনরা চড়াও হলে গা ঢাকা দেয় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। নার্স জান্নাতকে আমরা বলছি, আপু আপনি কি ডেলিভারি করাবেন? বলছে যে বিভা ম্যাডাম নেই, আমাকে বলে গেছে আমাকেই করাইতে হবে। কিন্তু বাচ্চা বের করছে 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে বের করার পরে আমাদের কাউকে বলা হয়নি। ভুল চিকিৎসার কারণে বাচ্চা মারা গেছে, না হলে কি জানে বলবে যে তাই হচ্ছে আপনার ওই বাচ্চার দাম নাই। দুর্ঘটনার পর সুচিকিৎসার অভাবে বাড়িতে পড়ে আছে শিশু মিহান। বাবার সহায় সম্পদ শেষ। ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক করে বাবাও মৃত্যুশয্যায়। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে বাবা ছেলের চিকিৎসা। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার পাশে দাসপাড়ায় একটি পরিবারের এমন করুণ অবস্থা। সমবয়সী শিশুরা যখন খেলায় মগ্ন, তখন ঘরের কোণে কাঁদছে মিহান। আলিয়া মাদ্রাসার সামনে সড়কে যাত্রীবাহী বাস ধাক্কা দেয় মিহানকে। সুচিকিৎসা করাতে পারেনি পরিবার। এখন কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ। চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্পদ শেষ বলছেন মা। বাপে ধাক্কা মেরেছিল, সাহায্য করেন, আমি সুস্থ হয়ে খেলতে চাই। টাকা পয়সা হলে আমি একটু চিকিৎসা করতে পারি, বাইরের দেশে নেই। আমারও ইচ্ছা ছিল যে ও কোরআনের হাফেজ হবে। দেশবাসীর কাছে একটাই আমার দাবি, আবেদন, আমাদের জন্য একটু সাহায্য করুক।
2023 সালের 3 নভেম্বর দুর্ঘটনার পর ছেলের চিকিৎসা করাতে ধার দেনায় পড়ে দুশ্চিন্তাগ্রস্ত দিনমজুর বাবা সাত্তার গাজী স্ট্রোক করেন। এখন তিনিও মৃত্যুশয্যায়। ছেলে অ্যাক্সিডেন্ট করার পরেতে ওই চিন্তা ভাবনা করি, ঋণ বিনা জন্য চিন্তা ভাবনা করি ওই অসুস্থ হয়ে গেছে। একটি দুর্ঘটনা সুখ সমৃদ্ধ পরিবারকে কিভাবে নিঃশেষ করে দেয় তার উদাহরণ এই পরিবারটি। এক সময় সবই ছিল, এখন কিছুই নেই। এখন হাত পেতে চলছে পরিবারটি। সহযোগিতা ছাড়া চিকিৎসা সম্ভব নয় বলছেন প্রতিবেশীরা। মানুষজন 1 বছর 1.5 বছর ধরেই টানাটানি করতেছে, আর তো সেভাবে আসেও না, আর তার সংসার চালানো খুব দুরবস্থা হয়ে গেছে। এখন ওই ছোট্ট বাচ্চাটার যদি একটু অপারেশন করার সুবিধা করে দেয়। এর কাছ থেকে চাই চিন্তি নেই, এইভাবে খাচ্ছে, তো অবস্থা ভালো না। যা কিছু ছিল জন্মজুরি দিত সব শেষ হয়ে গেছে। আন্তরিকভাবে যদি সবাই একটু সহযোগিতায় যদি হাত বাড়ায় দেয় তা ওনাদের খুব সুবিধা, কারণ এত বড় অসহায় ফ্যামিলি আর নেই। সুচিকিৎসা পেলে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলছেন চিকিৎসক। পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষজ্ঞ একটা ডিপার্টমেন্ট রয়েছে স্পাইন সার্জারি, সুতরাং তাদের মাধ্যমে এটা চেষ্টা করলে বাচ্চাটাকে স্পাইনে যদি কোনো কম্প্রেশন থাকে বা কোনো কিছু থাকে এটা অবশ্যই ফিরে নিয়ে আসা সম্ভব। সরকারের বিভিন্ন মানবিক ফান্ডিং থাকে, সেখান থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করব এবং যাতে বাচ্চাটির উন্নত চিকিৎসা হয় সেজন্য উপজেলা প্রশাসন সবসময় এই পরিবেশে থাকবে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকায় খালের পাশ থেকে নজরুল ব্যাপারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের প্রাথমিক ধারণা মধ্যরাত থেকে ভোরের কোনো এক সময় তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নজরুল মাদক জুয়া সহ একাধিক মামলার আসামি। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। দুই জেলায় অভিযান চালিয়ে 3 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। রোববার রাতে লক্ষ্মীপুর সদর থানায় অভিযান চালিয়ে ডাকাতি এবং গণধর্ষণ মামলার আসামি সোহেল ও নূর করিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে সদরের চর মনসা গ্রামের একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢোকে 6 জন। এ সময় অস্ত্রের মুখে এক ব্যক্তিকে বেঁধে তার স্ত্রীকে গণধর্ষণ করে। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সুন্দরবনে অস্ত্র, গোলাবারুদ সহ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের BCGS স্বাধীন বাংলা নেভিগেশন কর্মকর্তা জানান, সকালে সুন্দরবনের শিবসা নদীর আরভাওয়ানি খালে অভিযান চালায় কোস্টগার্ড বেস মংলা। এ সময় একটি 1 নলা বন্দুক, 3 রাউন্ড তাজা কার্তুজ সহ ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী সোহেল হোসেন মিঠুকে আটক করে তারা। জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় হাউসবোট নিয়ে আর যেতে পারবেন না দর্শনার্থীরা। পরিবেশের ক্ষতি ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে হাওরের অন্যান্য স্থানেও জেলা প্রশাসনের বিভিন্ন সময়ে দেওয়া নির্দেশনা পালনেও অনুরোধ করা হয়। মানা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। এদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাউসবোট মালিকরা। তারা বলছেন, এতে হাওর ভালো থাকবে এবং পর্যটকরা নিরিবিলি পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। গত 1 বছর ধরে আমরা এই ব্যাপারটা নিয়েই আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আমাদের অ্যাসোসিয়েশন থেকে এবং পার্সোনালি আমরা বজরাদা হাউসবোট থেকেও ব্যাপারটা নিয়ে বেশি প্রেসারাইজ করেছি যে যাতে ওয়াচ টাওয়ার এবং তার আশেপাশের এলাকা একটু নিরিবিলি রাখার ব্যবস্থা করা। হাউসবোট গুলো যদি নির্দিষ্ট পরিমাণ দূরে থাকে, এই সংলগ্ন এরিয়া, ওয়াচ টাওয়ার সংলগ্ন এরিয়াটা একদম খালি থাকবে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য যথাসাধ্য সময় পাবে।
আমানতের টাকা ফিরে পাওয়ার দাবিতে জামালপুরে অবরোধ কর্মসূচি পালন করেছে সমবায় সমিতির গ্রাহকরা। দুপুর থেকে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ভবনে তালা দেয় আন্দোলনকারীরা। ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। গ্রাহকদের অভিযোগ, মাদারগঞ্জে 23টি সমবায় সমিতির 35,000 গ্রাহকের প্রায় 3,000 কোটি টাকা আমানত নিয়ে গা ঢাকা দেয় পরিচালকরা। গত 3 বছর ধরে সমিতির কর্মকর্তারা গ্রাহকদের মুনাফা দেয়া তো দূরের কথা, মূলধনও ফেরত দিচ্ছে না। আন্দোলন করে সুরাহা পাননি তারা। টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলন চালিয়ে যান ভুক্তভোগীরা। আমি আগে একটা কথা বলছি যে আমি মিথ্যা কথা বলতে পারবো না, মিথ্যা সান্ত্বনা আপনাদের দিতে পারবো না। আমাকে আগে বুঝার সুযোগ দিতে হবে কিভাবে টাকাটা তোলা যায়, এই বিষয়ে আমার আপ্রাণ চেষ্টা থাকবে। মিষ্টি কাঁঠালে ভরপুর গাজীপুরের বাজার, চারদিকেও মিষ্টি ঘ্রাণ। জমে উঠেছে বেচাকেনাও। হাটবাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার কাঁঠাল। ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা। রপ্তানি হচ্ছে বিদেশেও। 12 মাসে কাঁঠাল উৎপাদন সহ সংরক্ষণের চেষ্টা করছে কৃষি বিভাগ। বইছে বাতাস, চারদিকে ছড়িয়ে পড়ছে পাকা কাঁঠালের সুবাস। উৎপাদন হয়েছে খাজা, গালা, দুর্সা সহ বিভিন্ন জাত। ভোর থেকেই বাগানীদের এমন ব্যস্ততা, বাজারে বিক্রির তোড়জোড়। গাজীপুরের কাঁঠালের খ্যাতি দেশ জুড়েই। 5 উপজেলার মধ্যে বেশি উৎপাদন হয় শ্রীপুরে। প্রতিদিন বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করছেন মালিকরা, তারপর ভ্যান, ঠেলাগাড়ি কিংবা পিকআপে করে নিয়ে যাচ্ছেন বাজারে। আজ থেকে কাঁঠাল পেরে জয়নাবাজার নিয়ে যায়, ওইটা আপনার গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় একটা বাজার। এবার 5 লাখ টাকার বাগান কিনছি, যদি বাজার যদি ভালো যায় ইনশাল্লাহ আশা করা যায় 1.5 লক্ষ টাকা এবারে পাওয়ার আশা আছে। কাঁঠালের বড় হাট শ্রীপুরের জৈনা বাজারে। এছাড়া উপজেলার নগর হাওলা, চকপাড়া, টেপির বাড়ি, ছাতির বাজার সহ বিভিন্ন স্থানেও বসেছে ছোট বড় হাট। সেখানে ভিড় জমাচ্ছেন রাজধানী সহ বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা। জমজমাট বেচা কেনাও। রফতানি হচ্ছে বিদেশেও। একদিন বিভিন্ন ধরনের দাম যায়। আজকে আপনার কাঁঠাল পিছে 20 টাকা কম। 26 টাকা কাঁঠাল 1700 টাকা বলছি, বুঝছেন? আর এই কাঁঠালটা 30 টাকা হলো বাড়া। 20 টাকা বলছি, 1500 টাকা দাম কম পাইয়া নাই। সৌদি আরব এবং দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এদিকে আমরা সাপ্লাই মাল বিক্রি করি। মধুমাস জ্যৈষ্ঠের শুরু থেকে আষাঢ়ের শেষ পর্যন্ত থাকে এমন চিত্র। এই সময়টায় কর্মসংস্থান সৃষ্টি হয় কয়েক হাজার শ্রমিকের। শ্রীপুরের কাঁঠাল তো আসলে চাহিদা বেশি, দামও বেশি, মিষ্টিও বেশি সবার চেয়ে। আমাদের জয়নাবাজারের কাঁঠাল সারা বাংলাদেশের লাগে বিখ্যাত এবং খাওয়া সুস্বাদু। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে এই জেলার কাঁঠাল। তবে গড়ে ওঠেনি বাজার ব্যবস্থাপনা, নেই সংরক্ষণের ব্যবস্থাও। তাই এসবের পাশাপাশি সারা বছর রফতানির জন্য 12 মাসি কাঁঠাল উৎপাদনের লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। জেলা মার্কেটিং বিভাগ গবেষণা, আমরা কিন্তু কাঁঠাল প্রক্রিয়াজাতকরণের উপর কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। এই বিষয়ে অনেক উদ্যোক্তা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। 12 মাসি কাঁঠাল আমরা নতুন বাগান সৃজন হচ্ছে। তো কাঁঠালের রোগবালাই দমন বা অন্যান্য পরিচর্যা নেওয়া আমরা কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কৃষি অফিসের তথ্য মতে জেলায় 9,125 হেক্টর কাঁঠালের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা প্রায় 3 লাখ মেট্রিক টন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।